আগামীকাল আপনারা সকলেই জানেন রাজ্য দেশে জুড়ে বিভিন্ন রাজ্যে মক ড্রিল অনুষ্ঠিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আমাদের রাজ্যের 31টি জায়গায় মক ড্রিল হবে বলেই জানতে পারা যাচ্ছে। কলকাতা সহ মোট 31টি জায়গায় মক ড্রিল হবে। মূলত পাকিস্তানের বর্ডার ও টার্গেট এলাকাগুলিতে এই মক ড্রিল করার কথা হয়েছে এবং যে সিভিল ডিফেন্স যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে গোটা দেশে 259টি ডিস্ট্রিক্টকে এর মধ্যে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যের 31টি জায়গা পড়েছে। কিভাবে হবে এই মক ড্রিল বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস রয়েছেন নিউজরুমে, সরাসরি চলে যাব নিউজরুমে। দুর্গাদাস, এখনো পর্যন্ত এই মক ড্রিল কিভাবে অনুষ্ঠিত হবে, কোন কোন জায়গা মূলত চিহ্নিত করা হয়েছে আমাদের রাজ্যের, এবং সেই মক ড্রিলের বিষয়ে কি নির্দেশ পৌঁছেছে প্রশাসনের কাছে? দেখো, পেহেলগাম ঘটনার পর থেকে যেভাবে ভারত পাকিস্তানের মধ্যে টেনশন শুরু হয়েছে এবং একের পর এক বিভিন্ন পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেমন ইতিমধ্যেই তুমি জানো যে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে, শতদ্রুর জল আটকে দেওয়া হয়েছে, সিন্ধুর জল আটকে দেওয়া হয়েছে। এইগুলো ওয়াটার স্ট্রাইক করা হচ্ছে, কিন্তু পুরোপুরি স্ট্রাইক করার জন্যে সারা ভারতবর্ষের মানুষ এখন কিন্তু মুখিয়ে রয়েছে। তারা চাইছে একটা হেস্তনেস্ত হোক, এবং সেই হেস্তনেস্তর দিকেই যে আমরা এগিয়ে চলেছি এবং সেই দিকেই যে ভারত সরকারও পদক্ষেপ নিয়ে চলেছে, সেও যে ঘুঁটি সাজাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার। তাহলে 1971 সালের পর যদি ফুল ফ্লেজেডে আবার পাকিস্তানের সঙ্গে ভারত সরকারের বা ভারতের যুদ্ধ লাগে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের জীবনকে রক্ষা করার জন্য আবার সেই মক ড্রিল, অর্থাৎ কিভাবে তাদেরকে বিভিন্ন ব্যবস্থাদির মধ্যে দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করবেন। এখনো পর্যন্ত যে বিষয়গুলি রয়েছে তাতে দেশে 25টি রাজ্যকে চিহ্নিত করা হয়েছে, যেগুলো বর্ডার এলাকা এবং বর্ডার এলাকার সংলগ্ন, অতএব তারা টার্গেট হতে পারে। এই রকম এলাকার প্রায় 259টি সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্টকে চিহ্নিত করা হয়েছে, যেখানের মানুষজনকে এই মক ড্রিলের আওতায় আনা হবে এবং তাদেরকে মক ড্রিল করানো হবে যে যুদ্ধ যদি শুরু হয় তাহলে তারা কি কি করবে, কি কি পদক্ষেপ রাখতে হচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রথমে এয়ার রেড সাইরেন অ্যালার্ম হলো যে যখনই কোনো বিদেশি প্লেন বা ফাইটার জেট কোনো এলাকার ওপর আসবে আক্রমণের জন্যে, সেটা যদি বম্বিং করতে চায় বা তারা যে কোনোভাবে এয়ার স্ট্রাইক করতে চায়, তাহলে সেই সময়ে কিভাবে মানুষজন নিজেদেরকে সেভ করবে, তারা কোন কোন সেফ অঞ্চলে চলে যাবে, তারা নিজেদের বাড়ির লাইট নিভিয়ে দেবে, দেশলাই কাঠি জ্বালবে না, এমন কোনো বিষয় থাকবে না যেগুলোকে ওপর থেকে অত্যাধুনিক ফাইটার জেটের মধ্যে থেকে আইডেন্টিফাই করা যায় যে এটা একটা সিভিল এরিয়া, সিভিলিয়ানরা এখানে থাকে এবং এই এলাকাটাকে টার্গেট করলে এলাকাটাকে ধ্বংস করা যেতে পারে। এই বিষয়টা যেমন থাকবে, সেই সময় মানুষ কোথায় চলে যাবে, যদি তাদের আন্ডারগ্রাউন্ড কোনো চেম্বার থাকে তাহলে সেখানে কিভাবে চলে যাবে, লোকাল এরিয়াতে যদি সেই ধরনের কোনো জায়গা থাকে যেখানে বাংকার, অস্থায়ী বাংকার বা স্থায়ী বাংকার থাকে, সেখানে তারা কিভাবে চলে যাবে, স্কুল পড়ুয়ারা তারা এই ধরনের সাইরেনের আওয়াজ পেলে কিভাবে তারা নিজেদেরকে ন্যূনতম প্রোটেক্ট করার জন্য কিভাবে বেঞ্চের তলায় তারা ঢুকে যাবে, শুয়ে পড়বে, সেফ জোনে থাকবে, এই সব বিষয়গুলো শেখানো হবে। পাশাপাশি যেটা করা হবে যে ব্ল্যাকআউট জোন, ব্ল্যাকআউট যখনই এয়ার স্ট্রাইক হবে সেই সময়তে সাইরেন বাজানো হবে এবং তার সাথে সাথে এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হবে এবং বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হবে, যাতে কোনোভাবেই ওপর থেকে কোনো ফাইটার জেটের পাইলট কোনো এলাকাকে ম্যানুয়ালি ডিটেক্ট করতে না পারে যে এখানে কোনো ফুয়েল স্টোরেজ আছে বা সেখানে কোনো বিদ্যুতের সাবস্টেশন আছে বা বিদ্যুতের সেখানে উৎপাদিত হয় এরকম কোনো জোন রয়েছে বা এরকম কোনো ভ্যালুয়েবল জোন যেগুলোকে টার্গেট করলে বা ধ্বংস করে দিতে পারলে একটা সমগ্র এলাকাকে কোল্যাপস করে দিতে পারা যায়। পাশাপাশি এই যে ধরো বিভিন্ন
রাজ্যগুলোতে নদীমাতৃক হওয়ার কারণে নদী পেরোনোর জন্য যে সমস্ত ভ্যালুয়েবল সেতুগুলো রয়েছে সেগুলোকেও তারা যদি টার্গেটের আন্ডারে আনে, তাই সেই এলাকাগুলিকে ব্ল্যাকআউট করে দেওয়ার মাধ্যমে যাতে তারা এই সমস্ত যে সেতুগুলো রয়েছে সেগুলোকে যাতে টার্গেট করতে না পারে, এই ধরনের জন্যে কিন্তু ব্ল্যাকআউট ব্যবস্থা করে দিতে পারে। এর পাশাপাশি ইভাকুয়েশন প্ল্যান, অর্থাৎ বম্বিং হচ্ছে, সেখানে যদি প্রপার এয়ার স্ট্রাইক হয়েও যায় তাহলে সেই সময়েতে তারা কিভাবে নিজেদেরকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে অন্য কোনো সেফ জোনে, কোনো জঙ্গলের ধারে বা কোনো জায়গায় নিয়ে চলে যাবে। বলে রাখা ভালো যে আমাদের দেশে এখনো পর্যন্ত কিন্তু সেইরকমভাবে এই জায়গাগুলোতে যেটা বিদেশে আছে, যে বিদেশে বৈদেশিক শক্তির আক্রমণ থেকে বাঁচাবার জন্যে সাধারণ সিভিলিয়ানদের জন্যে আন্ডারগ্রাউন্ডে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা করে রাখে, কিন্তু আমাদের দেশে এই ইনফ্রাস্ট্রাকচার এখনও পর্যন্ত পুরোপুরিভাবে তৈরি হয়নি। একমাত্র বলা যেতে পারে যে দিল্লি বা কয়েকটা মেট্রো শহরে যে মেট্রো রেল রয়েছে সেইখানে তাদেরকে পাঠানো হবে কিনা, তারা সেফ জোনে সেইটাকে সেফ জোন হিসাবে ব্যবহার করতে পারবে কিনা, এইটা আগামী দিনে আরও স্পষ্ট হয়ে যাবে। পাশাপাশি নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড এবং সাদার্ন কমান্ডকে যেহেতু অ্যালার্ট করে রাখা হয়েছে যে কোনো ধরনের পাকিস্তানের দিক থেকে যদি আক্রমণ হয় তারা সেটাকে ফেস করবে, এবং এটাও বলে রাখা ভালো যে ইস্টার্ন কমান্ডকে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে রাখা হয়েছে তারাও যাতে অ্যালার্ট থাকে। যদিও ইস্টার্ন কমান্ড কখনোই পাকিস্তানের এই যে বর্ডার এরিয়ার সংলগ্ন না হলেও, যেহেতু পাকিস্তানের সহযোগী দেশ হিসাবে বাংলাদেশ রয়েছে, এত বড় চায়নার যে তারাও সহযোগী হিসাবে ধরে নেওয়া হয় যে পাকিস্তানের সহযোগী হিসাবে চায়নার এত বড় বর্ডার রয়েছে, তাই ইস্টার্ন কমান্ডের আওতাধীন যে সমস্ত রাজ্যগুলো বা যে জেলাগুলো পড়ছে সেখানের মানুষকেও কিন্তু এই মক ড্রিলের আওতায় রাখা হচ্ছে, যে যখন পাকিস্তানের সঙ্গে যদি ফুল ফ্লেজেডে যুদ্ধ শুরু হয়ে যায় তারপর এদের সহযোগী দেশগুলো থেকে যদি কোনো ধরনের ন্যূনতম আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রে এই সংলগ্ন বর্ডার এরিয়া, যেহেতু পশ্চিমবঙ্গ প্রায় সমস্তটাই বর্ডার এরিয়া, ত্রিপুরার একটা বিশাল অংশ বর্ডার এরিয়া, আসামের বর্ডার এরিয়া রয়েছে, তাহলে সব মিলিয়ে এই অংশের মানুষরা যাতে নিজেদেরকে সিভিল ডিফেন্সের আওতায় আনতে পারে এবং তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে, সেই বিষয়টার কথা মাথায় রেখেই কিন্তু সেখানেও মক ড্রিলের একটা কথা বলা হয়েছে। ফলে সব মিলিয়ে ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে ফুল ফ্লেজেডে ওয়ারের জন্য 1971 সালের পর এত বড় একটা প্রস্তুতি নিয়ে তাহলে কি বিশেষজ্ঞরা কি মনে করছেন এই এত প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার মানে কি চরম সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে নয়াদিল্লি? দেখো, ইতিমধ্যে রাজনাথ সিং যে হিন্টস দিয়েছেন যে দেশের মানুষ, দেশের সংখ্যাধিক্য মানুষ যেটা চাইছে সেটাই হবে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে দেশের মানুষ চাইছে একটা হেস্তনেস্ত হোক পাকিস্তানের সঙ্গে। দিনের পর দিন তারা এই বর্ডার টেরোরিজমের মাধ্যমে সাধারণ মানুষকে এইভাবে যদি একের পর এক মারতে থাকে তাহলে এটাকে বন্ধ করবার জন্যে যদি সম্পূর্ণ বলপ্রয়োগ করতে হয় তাহলে সেটা করা হোক। আর এই কথাটা মাথায় রেখেই রাজনাথ সিং এদিকে বলেছেন যে দেশের মানুষ যেটা চাইছে সেটাই হবে, অর্থাৎ যুদ্ধেরই ইঙ্গিত তিনি দিয়েছেন। যুদ্ধ হওয়ার হোক না হোক, যেটা যদি হয় তাহলে সেই হলে মানুষ কিভাবে নিজেকে প্রস্তুতি রাখবে, সেটা যুদ্ধ হোক আর না হোক পরিস্থিতি যেহেতু সেই দিকে এগোচ্ছে, অতএব মানুষকে কিন্তু প্রস্তুত রাখতে হবে, সিভিলিয়ানদেরকে রক্ষা করতে হবে। আর সে কথাটা মাথায় রেখেই সময় যত গড়াচ্ছে এই মক ড্রিল থেকে শুরু করে এই ধরনের সিভিল ডিফেন্সের মাধ্যমে এই ব্যবস্থাদি যে সেরে রাখছে এবং এটাকে পাকা করে রাখছে, এর জন্য বিভিন্ন এলাকাতে যে সাইরেনের ব্যবস্থা করা হচ্ছে বা মানুষকে এই জানানোর জন্যে, সেটাও কিন্তু উঠে আসছে। ফলে যুদ্ধ লাগুক আর না লাগুক, যুদ্ধের মতো পরিস্থিতি যেহেতু একটা সৃষ্টি হয়েছে, তাই যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে সিভিলিয়ানদের যা যা কিছু করণীয়, যে প্রিকশনগুলো নেওয়া উচিত এবং যেগুলো ইতিমধ্যেই একটা কোনো জায়গায় যুদ্ধ হলে সেই দেশের মানুষের জন্য যেগুলো নেওয়া হয়, সেই পরিস্থিতি কথা মাথায় রেখেই কিন্তু এই মক ড্রিল চলছে। এবং এখনই তোমায় বলে রাখা ভালো যে পুরোপুরিভাবে
সেইভাবে অর্ডার না এলেও এখন কিন্তু অনেক স্কুলে তারা এই স্কুলের পক্ষ থেকে যে স্কুলের যারা টিচার রয়েছে তারা কিন্তু যখন ছাত্রছাত্রীদের বাচ্চাদের ক্লাস নিতে আসছেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা কিন্তু ক্লাস নেওয়ার পাশাপাশি কিছুটা সময় বার করে বাচ্চাদেরকে স্কুলের স্টুডেন্টদেরকে এই মক ড্রিলের বিষয়টাকে কিন্তু এখন থেকেই শেখাতে শুরু করেছে, যে যাতে অতি দ্রুত তাদের মগজে এটা ঢুকে যায় এবং তারাও নিজেদেরকে সেফগার্ড করার জন্যে এই ব্যবস্থাগুলি সম্পর্কে তারা অ্যাওয়ার থাকে। ফলে বুঝতেই পারছো যে আটঘাট বেঁধে কোমর বেঁধে এই যে ক্রমশই আমরা যুদ্ধের দিকে এগিয়ে চলেছি এটা কিন্তু বলা যায়। তবে যুদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হলফ করে বলা যায় না যে আদৌ যুদ্ধ হবে কিনা। তবে পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন আমাদের প্রস্তুত থাকতে হবে, এটাই হচ্ছে বড় কথা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।